বন্ধুরা, গত ক্লাসে আমরা তেজস্ক্রিয়তার উদ্ভাবক সূচক কিছু পরীক্ষা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা তেজস্ক্রিয়তার থিওরিটিক্যাল কিছু আলোচনা করব, অর্থাৎ ডেফিনেশন আর কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো তেজস্ক্রিয়তার ডেফিনেশন যদি দিতে চাই তাহলে আমরা বলতে পারি এরকম: তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে, যেটা আমরা অলরেডি বেকারেল আর মাদাম কুরি পিয়েরে কুরির পরীক্ষায় দেখেছিলাম যে বেকারেল কণার কথাটা বলেছিল, আর মাদাম কুরি পিয়েরে কুরির ক্ষেত্রে দেখলাম যে কণা ছাড়াও বিটা, গামার মতন এরকম রশ্মিগুলো নির্গত হয়। তাই আমরা ওই দুইটা এক্সপেরিমেন্টের আলোকে কিন্তু এই সংজ্ঞাটা দিতেই পারি: তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কণা আর রশ্মি নির্গত হওয়ার প্রসেসটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। আরও ক্লিয়ারলি বললে, মৌল হতে না বলে আমরা বলতে পারি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে, কারণ এই নির্গমনটা ঘটে আসলে নিউক্লিয়াস থেকে। এটা হলে তেজস্ক্রিয়তার সংজ্ঞা। এবার আসি তেজস্ক্রিয় রশ্মির সংজ্ঞা কী আর তেজস্ক্রিয় পদার্থের সংজ্ঞা কী। যে সমস্ত পদার্থ হতে এই কণা আর রশ্মি নির্গত হয় তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় পদার্থ। এমন কিন্তু না বন্ধুরা যে সকল পদার্থ থেকেই তেজস্ক্রিয় রশ্মি আর কণা নির্গত হবে। আমরা পার্টিকুলারলি কয়েকটা পদার্থ, আমি অলরেডি গত ক্লাসে বলেছিলাম, যেগুলো সাধারণত নিউক্লিয়াস ভারী, অর্থাৎ বেশি সংখ্যক প্রোটন থাকে, যেটা বন্ধন শক্তি ইনাফ হয় না তাদেরকে ধরে রাখতে, সেই সকল পরমাণুগুলো মৌলগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা তেজস্ক্রিয়তাটা লক্ষ্য করতে পারি। তাই যারা এইরকম তেজস্ক্রিয়তা প্রদর্শন করছে তাদেরকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলবো। আর যেই সকল রশ্মি বা কণা তারা নির্গত করছে তাদেরকে আমরা আসলে কি বলবো? তেজস্ক্রিয় রশ্মি বলবো। সো আমরা আলটিমেটলি জেনে গেলাম যে তেজস্ক্রিয়তার রিলেটেড সংজ্ঞাগুলো। এখন আমরা চলে আসব, আমরা কয়েকটা তেজস্ক্রিয়র বৈশিষ্ট্য দেখব তেজস্ক্রিয়তার। যে তোমরা পর্যায় সারণী অলরেডি কেমিস্ট্রিতে পড়ে এসেছো। সো কেমিস্ট্রিতে পর্যায় সারণীর মধ্যে তোমরা খেয়াল করলে দেখবে কোনো কোনো মৌলের পাশে এই রকম সাইনটা আছে বা এই সাইনটা আছে। এই সাইনটাই কিন্তু তেজস্ক্রিয়তা নির্দেশ করছে, অর্থাৎ যে সকল মৌলের সাথে পর্যায় সারণীর মধ্যে এই সাইনগুলো তোমরা পাবে সেগুলো আসলে তেজস্ক্রিয় পদার্থ, অর্থাৎ আমরা যেটা সংজ্ঞা দিলাম মাত্র। সো আমরা কিন্তু মৌলের পর্যায় সারণীর থেকে আমরা জানতে পারি কোনগুলো আসলে তেজস্ক্রিয় পদার্থ, কোনগুলো তেজস্ক্রিয় পদার্থ নয়। আর তেজস্ক্রিয় পদার্থ নিয়ে যদি আরও কয়েকটা জিনিস একটু বলতে চাই, তোমাদের একটা কনসেপ্ট দিই। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে অস্থায়ী নিউক্লিয়াসগুলোই আসলে তেজস্ক্রিয় রশ্মি বা কণা নির্গমন করে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়। তো আগে জেনে নিতে হবে যে স্থায়ী নিউক্লিয়াস কোন পর্যন্ত। আমরা প্রকৃতিতে প্রাপ্ত সর্বোচ্চ প্রোটন সংখ্যা, মানে সবচেয়ে ভারী আর স্থায়ী হলো বিসমাথ, মানে এইটা হচ্ছে স্থায়িত্বের একদম আপার লিমিট। এর একটু ওপরে গেলেই আমরা স্থায়িত্ব থেকে অস্থায়িত্বের দিকে যাচ্ছি। দ্যাট মিনস বিসমাথ পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু বা মৌল বলবো। সো আমরা যার পারমাণবিক সংখ্যা 83, যেহেতু বিসমাথের পারমাণবিক সংখ্যা 83, অর্থাৎ 83 পর্যন্ত, 1 থেকে 83 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে আমার স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট মৌল। আর ভর সংখ্যা বিসমাথের কত? 209। ভর সংখ্যাটা ম্যাটার করে না, পারমাণবিক সংখ্যাটাই বেশি ম্যাটার করে। অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা এর চেয়ে বেশি, মানে 83-র বেশি, 84, 85 এরকম যারা আছে, তাদের নিউক্লিয়াসটাই আসলে স্থায়ী হয় না। তাদের নিউক্লিয়াসেই কম বেশি অস্থায়িত্ব থাকে। যত বেশি আমি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল নিব তত বেশি আসলে অস্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু আসলে নিলাম। অর্থাৎ এই সংখ্যাটা বাড়ার সাথে সাথে আমার অস্থায়িত্বের পরিমাণও কিন্তু বাড়ে। আচ্ছা, তো আমরা জেনে গেলাম তাহলে কারা আসলে তেজস্ক্রিয় পদার্থ। সো এখন তেজস্ক্রিয়তার নিয়ে কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে, অথবা অনুধাবন প্রশ্নেও তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো জানতে চাইতে পারে। সো বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো একটু জেনে নিতে হবে আমাদের। তেজস্ক্রিয়তা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে এটা নিজে নিজেই ঘটবে, এটাকে কোনো কিছু দ্বারা ঘটাতে হবে যে তা না, এটা অটোমেটিক ঘটবে। এটা একটা উদ্দেশ্যবিহীন প্রক্রিয়া, এটা একটা অবিরাম প্রক্রিয়া, মানে এটা একবার শুরু হয়ে গেলে এটা টানা চলতেই থাকবে, এটা আর থামবে না। যে কতক্ষণ পর্যন্ত থামবে না? যতক্ষণ পর্যন্ত না সে অস্থায়ী নিউক্লিয়াস থেকে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। ধরো তুমি 200 সংখ্যক ইউরেনিয়াম পরমাণু নিয়ে একটা জারে রাখলে, শুরু হয়ে গেল তেজস্ক্রিয়তাটা। কতক্ষণ এটা চলবে? যতক্ষণ পর্যন্ত 200টা ইউরেনিয়ামই কিসে পরিণত না হচ্ছে? আমার স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত না হচ্ছে, ততক্ষণ পর্যন্তই এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এই প্রক্রিয়াটা তাপ, চাপ, তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ তুমি ধরো একটা জায়গায় তেজস্ক্রিয়তা ঘটাতে চাচ্ছ, তুমি কিন্তু তাপ, চাপ এগুলো দিয়ে ঘটাতে পারবে না। আবার এটা ঘটা শুরু হয়ে গেল, তুমি কিন্তু এইটা দ্বারা আলটিমেটলি তাদেরকে কি করতে পারবে না? প্রভাবিত করতে পারবে না। মিনস তুমি তাদেরকে বাড়াতে পারবে না, কমাতে পারবে না, এই জিনিসগুলো করতে পারবে না। আচ্ছা, তো
এই ঘটনাগুলো আমরা জেনে গেলাম তেজস্ক্রিয়তা নিয়ে। এখন আমরা চলে আসি, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, মাঝে মাঝে আমরা কিন্তু কৃত্রিম উপায়েও তেজস্ক্রিয়তা ঘটাতে পারি। এই কনসেপ্টটাতে তোমাদের অনেকেরই প্যাচ লাগতে পারে। সো আমরা শুরু হয়তো করতে পারি চাপ দ্বারা বা আঘাত দ্বারা, কোনো নিউট্রনের আঘাত দ্বারা তেজস্ক্রিয়তাটা স্টার্ট করতে পারি, বাট একটা প্রক্রিয়া স্টার্ট হয়ে যাওয়ার পরে সেটাকে বাড়ানো কমানো ওই জিনিসগুলো আমরা করতে পারবো না এই তাপ চাপ তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রর দ্বারা। আচ্ছা, সো এবার আমরা চলে আসি তেজস্ক্রিয়তার আরও কয়েকটা টার্ম আমরা দেখবো। তেজস্ক্রিয়তার একক নিয়ে আমরা একটু আলোচনা করবো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাথ করতে চাই, পরের ক্লাস থেকে বলতে গেলে বেশিরভাগ ম্যাথ শুরু হবে, থিওরি শুরু হবে। সো ম্যাথ যখন করতে চাবো তখন আমাদের তেজস্ক্রিয়তার এককগুলো নিয়ে খুব ভালো ধারণা লাগবে। তোমরা কিন্তু আমার ক্লাসগুলোর প্যাটার্ন দেখলে বুঝবা যে আমি প্রথম কয়েকটা ক্লাসে আসলে বেসিকটা ডেভেলপ করি। বেসিকটা ডেভেলপ করি মিনস যেন আমরা ম্যাথ করতে যাই নিজেরাই সব সলভ করতে পারি। আর প্রথম কয়েকটা ক্লাসই কিন্তু আসলে পরের ক্লাসগুলো ভালো বুঝবো কি বুঝবো না সেটা নির্ধারণ করে দেয়। সো এই এককের সাইটটা যেটা, সেটাও কিন্তু ওই রকমই একটা ক্লাস, যেটার মাধ্যমে আসলে পরের ক্লাসগুলো ভালো পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করছে। তেজস্ক্রিয়তার পরিমাপের জন্য দুইটা একক রয়েছে, একটা হচ্ছে কুরি আর একটা হচ্ছে বেকরেল। সো কুরি আর বেকরেল তোমরা জানো এরা দুইজনই, মানে এরা তিনজনই বেসিক্যালি আমাদের তেজস্ক্রিয়তা রিলেটেড টার্মগুলো আবিষ্কার করেছে। সো তাদের নামই আসলে এককগুলা। সো প্রথমেই আসি কুরির এককটা নিয়ে। সো কুরি এককটা কি বোঝাচ্ছে? প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুর ভাঙনকে আমরা 1 কুরি বলি। অর্থাৎ ধরো কোনো বস্তুর 1 সেকেন্ডে এত সংখ্যক পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ওই পরমাণুটা আর ওই পরমাণু রইল না, ওই পরমাণুটা পরিবর্তন হয়ে স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হলো। সো এত সংখ্যক অস্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু যদি ভেঙে স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে পরিণত হয়, তাহলে যেই তেজস্ক্রিয়তা সে দেখালো, যেই বিকিরণগুলো সে দেখালো, সেগুলোকে আমরা আসলে 1 কুরি দিয়ে ডিটারমাইন করব। সো আমরা 1 কুরি বলবো এই ধরনের তেজস্ক্রিয়তাগুলোকে। সো তুমি কখন বলবে তেজস্ক্রিয়তার পরিমাণ 1 কুরি? যখন এত সংখ্যক পরমাণু তোমার ভেঙে স্থায়ী পরমাণুতে পরিণত হয়েছে, স্থায়ী নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে। সো 1 কুড়িকে CI দিয়ে প্রকাশ করা হয়, CU কিন্তু না, CI দিয়ে প্রকাশ করা হয় এটাকে। সো CI = 3.7 × 10⁻10 বিয়োজন প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত সংখ্যক বিয়োজন বলতে বোঝানো হচ্ছে কি? বিয়োজন বলতে বোঝানো হচ্ছে কত সংখ্যক নিউক্লিয়াস আসলে ভেঙে যাচ্ছে। এক বিয়োজন মানে একটা নিউক্লিয়াস ভেঙে যাওয়া, 3.7 × 10⁻10 বিয়োজন মানে এত সংখ্যক নিউক্লিয়াস ভেঙে যাওয়া। আচ্ছা, এই এককটা যেটা আমরা শিখলাম কুরি একক, এই এককটা তুলনামূলক বড় একক হওয়াতে আমরা আসলে বড় এককটা ব্যবহার করি না বেশি, কারণ এতগুলো সংখ্যক সাধারণত 1 সেকেন্ডে ভাঙে খুব কমই। তাই আমরা এই এককটার একটা ছোট ভার্সন অর্থাৎ মিলিকুরি আর মাইক্রোকুরি, এই দুইটা টার্ম আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ এই এককটা বেশি বড় হয়, আমরা এই এককটা না ব্যবহার করে এই এককটার ছোট ভার্সন অর্থাৎ মিলিকুরি, অর্থাৎ এমন থাকবে ছোট হাতের MCI অথবা μCI, এই দুইটা টার্ম বেশি ব্যবহার করে থাকি। সো মিলি কুড়ি মানে কি? 3.7 × 10⁻10, আবার কত যাবে? 10⁻³ দিয়ে গুণ যাবে যদি মিলি কুড়িকে তুমি কিসে নিতে চাও? কুড়িতে নিতে চাও, ঠিক আছে? আর মাইক্রো কুড়িকে তুমি যদি আবার কুড়িতে নিতে চাও তাহলে 10⁻6 দিয়ে গুণ যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা চলে আসবো আমাদের সেকেন্ড একক তেজস্ক্রিয়তার, এটা SI একক, সেটা হচ্ছে কি বেকরেল। সো এই এককটাই আমাদের মেইনলি ম্যাথগুলোতে বেশি ব্যবহার হবে। কোনো ম্যাথে যদি কুড়িতেও দেওয়া থাকে, সো আমাদের কনভার্ট করে নিতে হবে বেকরেলে। আমি দেখাবো কনভার্সনের টার্মটা এখানেই আসবে। সো আগে জেনে নিই বেকরেল জিনিসটা কি। কোনো বস্তুর প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙনকে আমরা 1 বেকরেল বলবো। আগেরটা কত ছিল? 3.7 × 10⁻10 সংখ্যক যদি ভেঙে যায় 1 সেকেন্ডে, সেটাকে বলতাম 1 কুড়ি। আর বেকরেলের সংজ্ঞাটা তুলনামূলক ইজি, সেটা হচ্ছে একটা পরমাণু যদি 1 সেকেন্ডে ভাঙে তাহলে সেই তেজস্ক্রিয়তাটাকে আমরা 1 বেকরেল দিয়ে প্রকাশ করব। সো আমরা 1 বেকরেল সমান আসলে বলতে পারি এরকম 1 বিয়োজন পার সেকেন্ড, যেটা এটার মতন বললে এরকম একটা লেখা লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো যে আমরা 1 কুড়ি সমান কত বেকরেল লিখতে পারি? 1 কুড়ি সমান লিখতে পারি 3.7 × 10⁻10 বেকরেল। বেকরেলকে BQ দিয়ে প্রকাশ করা হয়। সো এই টার্মটা মাথায় রাখতে হবে, BQ দিয়ে আমরা বেকরেলকে প্রকাশ করব। সো আমাদের কোনো ম্যাথে যদি মাইক্রো কুড়ি, মিলি কুড়ি যেভাবেই দেওয়া থাকুক না কেন, সো আমাদের প্রথম কাজ হচ্ছে কুড়িতে নেওয়া মিলি কুড়ি আর মাইক্রো কুড়িকে, তারপরে আমাদের কুড়ি থেকে আবার কিসে নিতে হবে? বেকরেলে নিতে হবে। সো আমাদের ম্যাথগুলো সাধারণত এই BQ বা বেকরেল এককেই আমরা করে থাকবো, কারণ এটাই হচ্ছে SI একক।
আচ্ছা, সো আমরা এককগুলো নিয়ে ধারণা পেয়ে গেলাম। এখন তেজস্ক্রিয় পদার্থ সম্বন্ধে কয়েকটা কথা বলি। তেজস্ক্রিয় পদার্থ দুই রকমের হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ, আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। প্রাকৃতিক নাম দেখেই বুঝতে পারছো, যেটা প্রকৃতি থেকে প্রাপ্ত, অর্থাৎ যেটাকে কোনো উপায়ে মনুষ্যভাবে সৃষ্ট করা হয়নি, সেটাই আসলে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। যেমন আমার ইউরেনিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 235 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। মাথায় রাখবা এই 235 এই ডিজিটগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ আমরা জানি আইসোটোপ বলতে একটা টার্ম আছে, যেটা আমিই পড়েছি তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের 2য় অধ্যায়ে। সো এদের কিন্তু বিভিন্ন আইসোটোপ থাকতে পারে, 238 থাকতে পারে। সো কনফিউজড হবে না ভাইয়া কোনটা কারেক্ট, সো সবগুলোই কারেক্ট। সো এক একটা আইসোটোপ থাকতে পারে। সো ইউরেনিয়াম এটা হচ্ছে আমার প্রাকৃতিক। আবার রেডিয়াম 226 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 88, এটাও প্রাকৃতিক। থোরিয়াম, সো এটাও আমার প্রাকৃতিক। সো এরা হচ্ছে আমাদের প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের এক্সাম্পল। আরও কয়েকটা এক্সাম্পল আছে, তোমরা মৌলের পর্যায় সারণী ঘাটলে তোমরা নিজেরাই পেয়ে যাবে। কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ কোনগুলা? কার্বন, অক্সিজেন। শুধু কার্বন অক্সিজেন বললে কিন্তু ভুল যাবে। শুধু কার্বন যেটার ভর সংখ্যা হচ্ছে 12 সেটা কিন্তু তেজস্ক্রিয় না। শুধু অক্সিজেন যেটার ভর সংখ্যা 16 সেটা কিন্তু আমার তেজস্ক্রিয় না। আমার মাথায় রাখতে হবে কার্বনের 14 ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপটা সেটা হচ্ছে আমার তেজস্ক্রিয় পদার্থ। আবার অক্সিজেনের 17 ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপটা সেটা কিন্তু আমার তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। সো শুধু কার্বন অক্সিজেন বললে ভুল হবে, আমাদের এই নাম্বারগুলো অবশ্যই এক্সাম্পলের সাথে দিয়ে দিতে হবে। সো এটা অনেকেই ভুল করি, সো এই জায়গাটা একটু খেয়াল রাখবে। আর তেজস্ক্রিয় রশ্মি আমরা জানি 3 রকমের, আলফা কণা, বিটা কণা। দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি কণা আর 3 নম্বরটা হচ্ছে রশ্মি। তাও আমরা এই সবগুলোকে একত্রে তেজস্ক্রিয় রশ্মি হিসেবেই সংজ্ঞায়িত করে থাকি। সো তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি, দ্যাট মিনস 3টা। সো অনেকেই একদম থিওরিটিক্যাল আলোচনা করতে গেলে অনেকেই এরকম করে, রশ্মি হচ্ছে গামা রশ্মি, সো তেজস্ক্রিয় রশ্মি একটা না, এরকম না। আমরা তেজস্ক্রিয় রশ্মি বললে 3টাই বলবো, আলফা, বিটা, গামা। আচ্ছা, তো আমরা এখন তেজস্ক্রিয় রশ্মিগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, আর আমাদের রিটেনেও মাঝে মাঝে এই পার্থক্যগুলো এসে থাকে। সো তেজস্ক্রিয় রশ্মিগুলোর বৈশিষ্ট্য। সো আমি একটা ফিগার প্রথমে দেখাচ্ছি। আমরা ফিগার থেকে বৈশিষ্ট্যগুলো শিখতে চাইলে আমাদের জন্য মনে রাখাটা অনেক বেশি সুবিধা হবে। এর জন্য ফিগারটা একটু দেখো আগে। একটা কাগজ বা পেপার রাখা আছে, একটা প্লাস্টিক রাখা আছে, আর একটা কনক্রিট, স্টিল বা লেড এরকম ভারী জাতীয় কোনো পদার্থ রাখা আছে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আলফা কণাটা বেসিক্যালি 2টা প্রোটন আর 2টা নিউট্রন নিয়ে গঠিত। সো আলফা কণাটা এই পেপারটাই ভেদ করে যেতে পারছে না, অর্থাৎ আটকে যাচ্ছে। বিটা কণাটা পেপারটা ভেদ করতে পারলেও প্লাস্টিকটা ভেদ করতে পারছে না। গামা রশ্মিটা আমার পেপার আর প্লাস্টিককে ভেদ করে যেতে পারলেও তা সে কাকে ভেদ করতে পারছে না? কনক্রিট বা স্টিলকে ভেদ করতে পারছে না, অথবা লেডকে ভেদ করতে পারছে না। মনে করে দেখো বন্ধুরা, আমরা যখন মাদামকুড়ি আর পিয়েরে কুরির পরীক্ষাটা করেছিলাম তখন আমরা কিসের মধ্যে তেজস্ক্রিয় পদার্থটাকে আবদ্ধ রেখেছিলাম? লেডের মধ্যে। কেন? এখন বুঝতেই পারছো, কারণ লেড হচ্ছে এইরকম টাইপের ভারী পদার্থ যেটা অ্যাকচুয়ালি কাকে অ্যালাউ করবে না যেতে? আলফাকেও অ্যালাউ করবে না, বিটাকেও অ্যালাউ করবে না, গামাকেও অ্যালাউ করবে না। আমরা যদি প্লাস্টিকের কোনো একটা মোড়কের মধ্যে নিয়ে আমরা যদি তেজস্ক্রিয় পদার্থগুলোকে রেখে মাদামকুড়ি পিয়েরে কুরির এক্সপেরিমেন্টটা করতে চাই তাহলে কিন্তু গামা রশ্মিগুলো বের হয়ে যাবে। সো আমরা তৃতীয় রশ্মির এক্সিস্টেন্সটা যে দিক দিয়ে চাচ্ছিলাম সেদিক দিয়ে নাও পেতে পারি। সো এর জন্যই কিন্তু আসলে লেড এর মধ্যে মাদামকুড়ি আর পিয়েরে কুরির পরীক্ষাটা করা হয়েছিল। সো আমাকে তোমরা বলে ফেলো তো এই জায়গাটার মধ্যে কার বেগ বেশি? তো বোঝাই যাচ্ছে এখানে সবচেয়ে বেশি ভেদ করে যেতে পারছে কে? সবচেয়ে বেশি ভেদ করে যেতে পারছে গামা। সো গামার বেগ সবচেয়ে বেশি। সবচেয়ে কম ভেদ করতে পারছে আলফা, তাই আলফার বেগ সবচেয়ে কম, আলফার দ্রুতি সবচেয়ে কম। আর এটা কত? এটা হচ্ছে আলোর বেগ যদি সি হয়ে থাকে, সি এর 10% পর্যন্ত হতে পারে। এটাও কিন্তু কম, যে খুব কম তা না, অনেক বেশি, বাট আমরা 3টার মধ্যে তুলনা করলে কম। সো আমরা আলোর বেগটা যেটা সেটা হচ্ছে সি এর 10% পর্যন্ত সর্বোচ্চ গেলে হতে পারে, এর চেয়ে কমই হয় সাধারণত। সো বিটার দ্রুতিটা আলফা আর গামার মাঝামাঝি, যেটা হচ্ছে 98% সি পর্যন্ত হতে পারে। দ্যাট মিনস এটার বেগটা প্রায় আলোর বেগের কাছাকাছি হতে পারে। আর গামার বেগটা সম্পূর্ণরূপে আলোর দ্রুতির সমান, কারণ গামা অ্যাকচুয়ালি একটা তাড়িৎচুম্বক বর্ণালীগুলোর যত রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোর বেগ আসলে আলোর দ্রুতির বেগের সমান, যেটা শূন্যস্থানে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো আমরা কিন্তু জেনে গেলাম যে আলফা, বিটা, গামা এদের বেগের ব্যাপারটা, আর ইনফ্যাক্ট তাদের ভেদনযোগ্যতার ব্যাপারটা। সো আমরা বেগ, দ্রুতি বা ভেদনযোগ্যতা যেটা অনুসারেই বলি না কেন, আমরা যদি ক্রমও করতে চাই তাহলে কে সবচেয়ে বেশি এগিয়ে? গামা
এটার দ্রুতিও সবচেয়ে বেশি, ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি, আর কে সবচেয়ে পিছিয়ে সেটা হচ্ছে আলফা, আর বিটা হচ্ছে তাদের মাঝামাঝি। এছাড়াও তাদের দ্রুতি আর ভেদনযোগ্যতা ছাড়াও তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেটা কিনা আমরা তাদের গঠনটা সম্বন্ধে ধারণা রাখতে পারলে, তাদের ভর, চার্জ, এই দুইটা জিনিস আমাদের আর আলাদা করে মনে রাখতে হয় না, আমরা এইগুলো জানা থাকলে এগুলো ডেভেলপ করতে পারি। সো আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখি তাদের মধ্যে, এগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে ভালোভাবেই এসে থাকে আর রিটেনেও আমরা পাবো। সো আলফা কী নিয়ে গঠিত? দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন নিয়ে গঠিত, যেটা আমরা অলরেডি বলেছি। বিটা অ্যাকচুয়ালি কি? বিটা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রন। তোমরা বলতে পারো এটা কি সেই ইলেকট্রন যে ইলেকট্রন আমরা একটা নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করতে দেখি? বেসিক্যালি সেই ইলেকট্রন আর এই ইলেকট্রন এক না, যদিও তাদের চার্জ একই, ভর একই, সব কিছু একই, বাট এরা এক না। কেন এক না? কারণ চিন্তা করে দেখো, আমরা যেই আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো কোথাকার আলোচনা? সেই আলোচনাগুলোকে বাইরের সেলের আলোচনা, নাকি সেই আলোচনাগুলো আমার নিউক্লিয়াসের আলোচনা? আমরা কিন্তু আলোচনা করছি কাকে নিয়ে? আমরা আলোচনা করছি নিউক্লিয়াস নিয়ে। দ্যাট মিনস নিউক্লিয়াস থেকে যে বিকিরণগুলো নির্গত হয়। তো নিউক্লিয়াসে আবার ইলেকট্রন আসলো কোথা থেকে? তোমরা তো জানো নিউক্লিয়াসে থাকে নিউট্রন, নিউক্লিয়াসে থাকে প্রোটন, বাট নিউক্লিয়াসে আবার ইলেকট্রন আসলো কোথা থেকে? এটা নিয়ে আমরা এক্সপ্লেনেশন জাস্ট পরের স্লাইডেই পড়ছি, তাও আমি একটু বলে রাখি। এই যে এই নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসে কিন্তু নিউট্রন থাকে, আর নিউট্রন বেসিক্যালি প্রোটন আর ইলেকট্রনের যোগফল। সো এটা অনেকেই নাও জানতে পারো। সো এই জিনিসটা একটা ইন্টারেস্টিং। সো নিউট্রন আসলে কি? প্রোটন আর ইলেকট্রনের যোগফল। সো এই যে নিউট্রনটা প্রোটন আর ইলেকট্রনের যোগফল, এই ইলেকট্রনটা নিউট্রন ভেঙে যে ইলেকট্রনটা প্রডিউস হয় সেটাকেই আমরা আসলে বলি বিটা। সেটাকে আর ইলেকট্রন না বলে সেটাকে বলি কি? বিটা। সো এই যে বিটাটা কার্যগতভাবে এটার সব কিছুই ইলেকট্রনের মতন, বাইরের সেলের ইলেকট্রনগুলোর মতন, বাট এটা নিউক্লিয়াস থেকে উৎপন্ন, এটা প্রথম তফাৎ বাইরের ইলেকট্রনগুলোর সাথে। আর এটা অন্যান্য ইলেকট্রনের মতো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে আবর্তন করে না, বরং সে নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে বাইরের দিকে বিকিরিত হয়। সো এটা আমার সেকেন্ড তফাৎ, বাট সব কিছুই কিন্তু এটার ইলেকট্রনের মতন। দেখো, ভর এটার ইলেকট্রনের মতন, চার্জ এটার ইলেকট্রনের মতন। সো এটার নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাই আমরা সামনে একটা নেগেটিভ চার্জ এর বসিয়ে দিব যখন আমরা শুধু চার্জ লিখবো। আর চার্জের আমি এখানে মান নিয়ে আলোচনা করেছি, এটা শুধু মান লিখলে আমরা এইরকমভাবে লিখতে পারি। বাট আমি সাজেস্ট করব যে বইগুলোতে এভাবে পাবে, হয়তো অনেক ক্ষেত্রেই 1.6 × 10⁻19, বাট তোমরা চার্জের সামনে একটা নেগেটিভ ইউজ করবে অবশ্যই, কারণ নেগেটিভ ইউজ করলে এটা আরও বেশি ক্লিয়ার দেখায়। গামা কি বোঝাচ্ছে? গামা বোঝাচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এটা অ্যাকচুয়ালি কি? এটা আমরা জানি যে আমরা অলরেডি বেতার তরঙ্গ, তারপরে আমরা অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, এইগুলো জিনিস দেখেছি। সো গামা তাদের মধ্যেই একটা। তো তোমরা অলরেডি অনেকেই পরিচিত হয়ে থাকতে পারো। গামার তরঙ্গ দৈর্ঘ্য তোমরা দেখেছো সবচেয়ে বেশি ছোট, এরপরে এক্স রে, এরকম করে তোমরা এই ক্রমগুলো কিন্তু অলরেডি তোমরা দেখেছো। তো যাই হোক, সো আমরা এই যে তাড়িৎচুম্বক তরঙ্গ, এই তাড়িৎচুম্বক তরঙ্গগুলোর ক্ষেত্রে ভর তো থাকবে না, কারণ এটা অ্যাকচুয়ালি একটা তরঙ্গ, আর এটার চার্জও থাকবে না, যেটা আমরা মাদাম কুরি আর পিয়েরে কুরির পরীক্ষাগুলো থেকে দেখতে পারি। আর আলফার ক্ষেত্রে ভরটা কিভাবে মাপা যায়? সো ভরটা কিন্তু আমরা ইজিলি মাপতে পারি। কিভাবে? তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছিলাম, ক্যালকুলেটারের ব্যাক পার্টে কিন্তু আমাদের অনেকগুলো কনস্ট্যান্ট সেভ করা। সো ওইখানে তোমরা 1 নাম্বার কনস্ট্যান্ট আর 2 নাম্বার কনস্ট্যান্টের দিকে যদি খেয়াল করো, 1 নাম্বার কনস্ট্যান্টটা ছিল আমার এমপি লেখা, 2 নাম্বার কনস্ট্যান্টটা আমার লেখা ছিল mn। ক্যালকুলেটার ব্যাক পার্ট খুললেই এটা দেখবে। সো এমপি, mn, এমপি দিয়ে বোঝাচ্ছে মাস অফ প্রোটন, mn দিয়ে বোঝাচ্ছে মাস অফ নিউট্রন। সো এই সংখ্যাটা কেউ যদি ভুলেও যাও, কোনো সমস্যা নেই, সংখ্যাটা তোমরা নিজেরাই লিখতে পারবে। কিভাবে এই সংখ্যাটা লিখবে সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা এখানে লিখবে হচ্ছে 2, ক্যালকুলেটারে লিখবে হচ্ছে 2 mp, কনস্ট্যান্টটা তুলবে, যোগ 2 mn, কারণ অ্যাকচুয়ালি এটা আসলে 2টা প্রোটন আর 2টা নিউট্রনের ভরের সমান। সো এই 2টা জিনিস যদি তোমরা যোগ করলেই ক্যালকুলেটর সরাসরি তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিবে। সো এটা আলাদা করে কিন্তু আর মুখস্থ রাখতে হচ্ছে না, খালি এই জিনিসটা জানা থাকলেই হচ্ছে যে সে অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত, 2টা প্রোটন আর 2টা নিউট্রন নিয়ে গঠিত। আর চার্জ, এখানে তো নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রনের চার্জ তো 0। চার্জ আছে কার? চার্জ আছে শুধুমাত্র প্রোটনের। সো এইখানে আমরা যদি লিখি তাহলে আমরা শুধুমাত্র প্রোটনের চার্জটাই আলটিমেটলি লিখবো। সো প্রোটনের চার্জটা আমার কত? প্রোটনের চার্জটা আমার হচ্ছে, আমরা যদি লেজার দিয়ে দেখাই, সো প্রোটনের চার্জটা আমার হচ্ছে কত? একটা প্রোটনের চার্জ তো 1.6 × 10⁻19 কুলম, 2টা প্রোটনের চার্জ 2 × 1.6, দ্যাট মিনস হয়ে যাবে 3.2 × 10⁻19 কুলম। আচ্ছা, সো আমরা তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা সারলাম। এখন আমরা চলে আসি আয়নীকরণ ক্ষমতার ভিত্তিতে যদি দেখি। সো আয়নীকরণ ক্ষমতার ভিত্তিতে, আয়নীকরণ ক্ষমতা মিনস এই রেগুলো বা এই কণাগুলো তুমি যখন একটা গ্যাসের মধ্য দিয়ে প্রেরণ করবে, ওই গ্যাসটা ধরো ক্লোরিন গ্যাসের মধ্য দিয়ে তুমি যখন প্রেরণ করছো, সো ক্লোরিনটাকে আয়নীকরণ করে সে ক্লোরাইডে পরিণত করছে।
সো সে যখন ক্লোরাইডে পরিণত করছে মানে Cl মাইনাসে পরিণত করছে, এই যে প্রসেসটা আলফা কণা বিটা কণা গামা কণা তিনজনই দেখায়, বাট এদের মধ্যে কেউ বেশি দেখায় কেউ কম দেখায়। যারা বেশি দেখায় তাদের বলি আয়নীকরণ ক্ষমতা বেশি, যারা কম দেখায় তাদের বলি আয়নীকরণ ক্ষমতা কম। আয়নীকরণ জিনিসটা সম্বন্ধে কিন্তু তোমরা আরও ধারণা পেয়েছিলে কোথায়? তোমরা আয়নীকরণ শক্তি নামে একটা অংশ পড়েছিলে, যেটা আমিই পড়েছিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টারে। সো আয়নীকরণ শক্তি, ওই আয়নীকরণ শক্তি কিন্তু রে এর ওপর ডিপেন্ড করে, আবার যে পদার্থটা কে আয়নীকরণ করছে সেটার উপরে ডিপেন্ড করে। সো রে এর ভিত্তিতে যদি আমি দেখি, সো রে এর ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে আলফা কণা বিটা কণা গামা রশ্মি এদের মধ্যে আলফা কণার জন্য আয়নীকরণ ক্ষমতাটা সবচেয়ে বেশি। আর বিটার ক্ষেত্রে সেটা আলফার চেয়ে কম। কতটুকু কম? প্রায় 100 গুণ কম। গামার ক্ষেত্রে আলফার তুলনায় প্রায় 1000 গুণ কম। তার মানে আয়নীকরণ ক্ষমতার ভিত্তিতে কে বেশি সবচেয়ে? আলফা বেশি সবচেয়ে। কে সবচেয়ে কম? গামা সবচেয়ে কম। আর বিটা হচ্ছে আবারও তাদের মাঝামাঝি অবস্থানটা গ্রহণ করলো। সো আমরা কিন্তু পার্থক্যগুলো তাদের জেনে গেলাম। সো ভরের ভিত্তিতে, চার্জের ভিত্তিতে এই জিনিসগুলো আমাদের ছোটোখাটো জিনিস হলো, এগুলো আমাদের কাজে লাগবে সামনের আলোচনাগুলোতে। তো তেজস্ক্রিয় রশ্মির বিগঠন আমরা অলরেডি আলফা রশ্মির বিগঠন বা আলফা কণার বিগঠন দেখেছিলাম। সো আলফা কণার বিগঠন দেখেছি, বাকি রইল বিটা বিগঠন দেখা। সো বিটা বিগঠনের সূত্র আমরা এখন পড়ব। সো বিটা বিগঠনের ক্ষেত্রেও আলফা বিগঠনের মতন একটা সূত্র আছে, যেটাতে বলা আছে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু বিগঠন হলে যে মৌল পরমাণু সৃষ্টি হয় তার ভর সংখ্যা জনক তেজস্ক্রিয় মৌলটির ভর সংখ্যার সমান হয়। অর্থাৎ যেটা সৃষ্টি হলো, আমরা জানি যে তেজস্ক্রিয় রশ্মিগুলা কি করে, তেজস্ক্রিয় রশ্মিগুলা আমার তেজস্ক্রিয় পদার্থগুলো কি করে, নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে তারা অন্যান্য পরমাণুতে পরিণত হতে চেষ্টা করে, স্থায়ী পরমাণুতে। সো বিটা যখন বিঘটিত হচ্ছে তখন যেটা থেকে নির্গত হচ্ছে সেটার ভর সংখ্যা আর যেটা তৈরি হচ্ছে সেটার ভর সংখ্যা, এই দুইটার ভর সংখ্যাই সমান থাকে। তাহলে তোমরা বলতে পারো যে কোনো কিছুই তো তাহলে চেঞ্জ হলো না। বাট এখানে পারমাণবিক সংখ্যা যেটা, সেটা কিন্তু জনক মৌলটির পারমাণবিক সংখ্যা থেকে এক বেশি হয়। মানে যেটা তৈরি হলো সেটার ভর সংখ্যা জনকটার থেকেও বেশি হয়। এটা আবার কিভাবে সম্ভব? তোমরা বলতে পারো এখানে তো কিছু কমলোই না, বরং বেড়ে গেল। যেটা তৈরি হলো সেটাতে আরও পারমাণবিক সংখ্যা বেড়ে গেল। এটা কিভাবে হলো, এটার এক্সপ্লেনেশনটা আমি তোমাদের দিব। সো আগে সূত্রটা একটু দেখে নিই। সো আমরা নিউক্লিয়াসের সংকেত AXZ এভাবে লিখে থাকি। আমরা বলছি বিটা যদি সরে যায়, এই নিউক্লিয়াসটা থেকে ধরো বিটা সরে গেলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে ওয়াই এর এ মানে ভর সংখ্যা, আর যেটা থেকে তৈরি হয়েছে সেটার ভর সংখ্যা দুইটার সমান সূত্রানুসারে। আর জেড কিন্তু বরং যেটা তৈরি হয়েছে সেটাতে এক বেড়ে গেল। সো আমি ব্যাখ্যা দেওয়ার আগে সূত্রটা একটু এক্সাম্পলটা দেখে নিই। যেমন থোরিয়ামের ভর সংখ্যা 234 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 90। সো আমাদের থোরিয়াম থেকে প্যালাডিয়াম যখন তৈরি হয় তখন দেখো প্যালাডিয়ামের ভর সংখ্যাও 234 থাকে। যদি বিটা নির্গমনের ফলে থোরিয়াম থেকে প্যালাডিয়াম তৈরি হয় তখন তার ভর সংখ্যাও 234 থাকে। আর 90 থেকে থোরিয়ামের 90 থেকে এটা এক বেড়ে যায়, সূত্রানুসারে এক বেড়ে 91 হয়। আর 91 পারমাণবিক সংখ্যার জন্য সে তো আর থোরিয়াম থাকে না, সে হয়ে যায় কি প্যালাডিয়াম। সো আমরা এই যে প্রসেসটা দেখলাম, এই প্রসেসটাই আসলে বিটা বিগঠনের সূত্র। তো আমরা এখন জানবো যে এখানে তো একটা নিউক্লিয়াস, যেমন থোরিয়ামের কথাই চিন্তা করে, এটা ধরো থোরিয়াম থেকে একটা বিটা সরে গেল। তো একটা জিনিস যখন সরে গেল তখন কিভাবে এটার আসলে ভর সংখ্যা একই থাকলো আর পারমাণবিক সংখ্যা বেড়ে গেল, সেটা আমরা একটু চিন্তা করি। তো আমাদের একটা জিনিস আমি গত স্লাইডেই বলেছিলাম যে একটা নিউট্রন কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রোটন আর একটা ইলেকট্রনের কম্বিনেশন। একটা নিউট্রন কিন্তু ভেঙে যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন তৈরি করতে পারে। যেই ইলেকট্রনটা সে তৈরি করে সেটাকেই আমরা বিটা বলি, বিটা মাইনাস দিয়ে প্রকাশ করি এটাকে। আর প্রোটনটা যেটা বেরোয় সেটা তো প্রোটন রূপেই থাকে। সো আমাদের এখানে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যাওয়ার কারণটা কি? বিটা চলে গেলে, যখন বিটা চলে যায়, বিটাটা তো আর এমনি তৈরি হয়ে থাকে না ভেতরে, অবশ্যই একটা নিউট্রন ভেঙে তৈরি হয়। সো নিউক্লিয়াসের অভ্যন্তরে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা বিটাতে পরিণত হয়। যেই বিটাটা পরিণত হলো সেটা তো চলে গেল, বাট যেই প্রোটনটা তৈরি হলো সেটা কোথায়? সেটা কিন্তু এখানেই রয়ে গেল, সেটা কিন্তু আর চলে যায়নি। তাহলে চিন্তা করো তো বন্ধুরা, একটা নিউট্রন ভেঙে গিয়েছে, তাহলে এই যে 234 সংখ্যাটা, 234 সংখ্যার মধ্যে তো নিউট্রনও আছে প্রোটনও আছে। 234 থেকে একটা নিউট্রন কমে গেলে কি 233 হয়ে যাওয়া উচিত? হ্যাঁ, 233 ধরো হওয়ার পরে কিন্তু সে একটা বিটার একটা প্রোটন তৈরি করলো। তার মানে একটা নিউট্রন ভেঙে যদি একটা প্রোটন তৈরি হয় তাহলে আদৌ কি ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু, কারণ নিউট্রনটা ভেঙে যেটা কমিয়ে দিয়েছিল সংখ্যাটা, আবার প্রোটনটা তৈরি হয়ে কিন্তু সেই এক
ক্ষতিপূরণটা করে দিয়েছে। দ্যাট মিনস 234 থেকে একটা নিউটন কমে যায় 233 হওয়ার কথা ছিল, বাট একটা প্রোটন আবার চলে আসে 234ই আলটিমেটলি থেকে গেল এখানে। আর এই জায়গাটা কেন বেড়ে গেল? কারণ চিন্তা করে দেখো, এই জায়গাটায় তো শুধু প্রোটন সংখ্যা। সো একটা নিউটন ভেঙেছে, ভালো কথা, বাট এই জায়গায় তো কোনো পরিবর্তন হওয়ার কথা না। নিউটন ভেঙে কাকে তৈরি করেছে? প্রোটনকে তৈরি করেছে। আর প্রোটন আগে 90টা ছিল, একটা নিউটন ভেঙে আবার আরেকটা প্রোটন তৈরি হলো, তাহলে 90-এর সাথে 1 যোগ, দ্যাট মিনস হয়ে যাবে কত? 91। তাহলে লেখাটা পড়লেই এখন বুঝবে যে এই যে নিউট্রন ভেঙে প্রোটন আর বিটাতে পরিণত হলো, বিটা চলে গেলেও প্রোটনটা কিন্তু থেকে যায়। আর বিটা বিগঠনের ফলে জনক আর দুহিতা, জনক মানে হচ্ছে তুমি মাদার, আর চিন্তা মাদার বা ফাদার, আর দুহিতা মানে হচ্ছে ডটার। সো আলটিমেটলি যেটা এখানে ফাদার হিসেবে কাজ করছে সেটা হচ্ছে থোরিয়াম, আর দুহিতা হিসেবে কাজ করছে প্যালাডিয়াম। সো দুহিতার ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো? প্যালাডিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা সমান পাবো, আবার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যেতে দেখবো। তো এই ব্যাখ্যাটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। সো এই ব্যাখ্যাগুলো থেকেই কিন্তু আমরা ছোটোখাটো এমসিকিউ প্রবলেমও করতে পারি। যেমন এখানে দেওয়া আছে প্রশ্নগুলো, এইভাবেই কিন্তু প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন তোমাকে এখানে একটা বিক্রিয়া দেওয়া থাকলো, বিক্রিয়া দিয়ে থেকে, এগুলো নিউক্লিয়ার বিক্রিয়া দেওয়া থেকে তোমাকে এখানে কয়েকটা জিনিস মিসিং দেওয়া থাকলো, সেগুলোই তোমার ধরো এমসিকিউর উত্তরে জানতে চাওয়া হতে পারে। সো আমাদের দুই ধরনের এরকম প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে আলফা ক্ষয় বিক্রিয়া নিয়ে, একটা হচ্ছে বিটা ক্ষয় বিক্রিয়া নিয়ে। আলফা ক্ষয় বিক্রিয়ার জন্য আমাদের আলফা বিগঠনের যে সূত্রটা সেটা লাগবে, আর বিটা ক্ষয় বিক্রিয়ার জন্য আমাদের বিটা বিগঠনের মাত্র যে সূত্রটা পড়লাম সেটা কাজে লাগবে। সো আলফা ক্ষয় বিক্রিয়া মানে আলফা সরে যাওয়ার বিক্রিয়া। সো এই জিনিসগুলা কিভাবে বুঝলাম? আলফা সরে যাওয়ার বিক্রিয়া দেখতেই পাচ্ছি, প্লাস আলফা দেওয়া আছে অর্থাৎ ডান দিকে, তার মানে এটা আলফা সরে যাচ্ছে। সো আলফাটা আসলে কি সেটা জানা থাকলেই কিন্তু এই উত্তরগুলো করা ইজি, আলফা বিগঠনের সূত্র ভুলে গেলেও। সো আলফাটা আসলে হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট মিনস ভর সংখ্যা 4 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তার মানে এটা থেকে যদি আলফা সরে যায়, দ্যাট মিনস হিলিয়াম নিউক্লিয়াস সরে যায়, তাহলে ভর সংখ্যা 238 আর থাকবে না, ভর সংখ্যা 4 কমে যেয়ে হয়ে যাবে 234। পারমাণবিক সংখ্যা 92 আর থাকবে না, কত কমে যাবে? 2 কমে যাবে, 2 কমে যেয়ে থাকবে কত? 90। দ্যাট মিনস থোরিয়াম তৈরি হলে থোরিয়ামের পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা আমরা কিন্তু বের করে ফেলতে পারি, সেটা কত? 234 আর 90। কোনো প্রশ্ন ক্রিটিক্যাল করতে চাইলে এখানে থোরিয়াম যে এটা সেটাও দিবে না, সেটা না দিলেও কিন্তু থোরিয়াম এটা বুঝে ফেলতে হবে। কিভাবে? আমরা যে 90 পারমাণবিক সংখ্যা পাচ্ছি, এই 90 পারমাণবিক সংখ্যা কিন্তু কেবলমাত্র থোরিয়ামেরই সম্ভব, অন্য কারো কিন্তু 90 পারমাণবিক সংখ্যা আর সম্ভব না। তো এরকম কয়েকটা কমন পারমাণবিক সংখ্যা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কিভাবে বুঝবো 90টা মুখস্থ রাখবো নাকি এগুলো মুখস্থ রাখবো? সো কয়েকটা কমন, ইউরেনিয়াম, থোরিয়াম, প্যালাডিয়াম, এই কয়েকটা কমন যেগুলো তোমরা করতে করতে বুঝবে, সেগুলো আলটিমেটলি তোমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে এই থোরিয়াম যে এটা হবে সেটা দেওয়াই থাকে। এবার সেই বিটা ক্ষয় বিক্রিয়া কীভাবে বুঝলাম? কারণ ডান পাশে দেখো প্লাস বিটা দেওয়া আছে। আয়োডিন যেটার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 131 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 53, সেটা থেকে যদি বিটা সরে যায় তাহলে অ্যাকচুয়ালি কে থাকবে? আমরা জানি বিটা সরে গেলে বিটা অ্যাকচুয়ালি কি? বিটা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন, রাইট? সো ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা এরকম নিউক্লিয়াসের সংকেতটা দাঁড় করাতে চাই, মানে তুলনামূলক একটা, অন্যান্যগুলোর তো জন্য জানি উপরে ভর সংখ্যা বসবে, নিচে পারমাণবিক সংখ্যা বসবে, প্রোটন সংখ্যা বসবে। ইলেকট্রনের জন্য মানে বিটা এর জন্য যদি আমরা এটা লিখতে চাই, এটার একটা সিম্বল, সেই সিম্বলটা আমরা এরকম লিখতে পারি, যেটার ভর সংখ্যা আসলে 0 আর সেটার প্রোটন সংখ্যা আসলে -1, মানে প্রোটন তো নাই, বরং একটা কম আছে, কারণ তুমি এখানে যদি একটা প্রোটন দাও তারপরে এটা নিউট্রাল হবে, মানে 0 হবে নিচে। সো আলটিমেটলি আমরা এইভাবে একটা সাংকেতিক প্রকাশ করতে পারি। এটা মনে রাখলেও চলে, না রাখলে ওই বিগঠনের সূত্রটা মনে রাখলেও চলে। সো আমরা বিটা বিগঠনের সূত্র অনুসারে কি জানি? ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, 131 থাকবে 131ই, আর 53 হয়ে যাবে কি? 1 বেড়ে যাবে, 1 বেড়ে যেয়ে হবে কত? 54। সো আমরা এই জিনিসটা লিখতে পারি। আবার কেউ যদি এটা দিয়ে মনে রাখতে চাও তাহলে এখানে বসিয়ে দেখো, ডান পক্ষ বাম পক্ষ নিচের ভাগগুলো হিসাব করলে দেখো, এখানে বিটা বসিয়ে দিলে, এটা বসিয়ে দিলে 0 - 1, তার মানে ডান পক্ষের নিচের ভাগগুলো হিসাব করলে 54 - 1 থাকছে কত? 53, মানে ব্যাক ক্যালকুলেশন করে। কেউ যদি বিটা বিগঠনের সূত্র মনে রাখো তাহলে তো ভালোই, এটা না জানলেও হয়। তাহলে আমরা বন্ধুরা জেনে গেলাম যে আলফা বিটা এইগুলো নিয়ে কিছু প্রশ্ন। সো পরের ক্লাসে বেসিক্যালি আমাদের সিকিউ এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে, আমাদের তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র, রূপান্তর সূত্র, এগুলো আমাদের ধারাবাহিকভাবে পরের ক্লাস থেকে আসতে থাকবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।